শাপলা হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা, বাকিদের পরিচয় এখনই নয়। ৫৮ জনকে হত্যার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২১ জুলাই চূড়ান্ত প্রতিবেদন। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের। নিজেদের মতো করে সনদ বাস্তবায়ন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা আদায়ের হুমকি মামলায় গ্রেপ্তার ২১। এখনো ধরা পড়েনি প্রধান অভিযুক্ত ডেভিড ইমন। স্বাগত এখন সন্ধ্যায়। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি নাজমুস সাকিব। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন হাতে পাবার পর চিফ প্রসিকিউটর আরও জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না। ২১ জুলাই দাখিল করা হবে চূড়ান্ত প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ২০১৩ সালের ৫ মে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রূপ নেয় সহিংসতায়। হেফাজতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মধ্যরাতে যৌথ বাহিনী পরিচালনা করে অপারেশন ফ্লাশ আউট। ২০২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৩ বছর আগের ঘটনার মামলার তদন্তে ৫৮ জন নিহতের তথ্য পায় তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্তের প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল দেখা করতে আসেন। তাদের সঙ্গে বৈঠক করেন চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারের স্বার্থেও চূড়ান্ত প্রতিবেদন না আসায় আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ২১ জুলাই এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। অনুষ্ঠানে জানানো হয়, শহীদদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত তৌহিদুল তারেকের প্রতিবেদনে। ২৪ জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজপথ, ছাত্র জনতার উপর চলে নির্বিচার গুলি, তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন 5 সাংবাদিক, আহত হন আরও অনেকে। শহীদ এই সাংবাদিকদের পরিবারের হাতে রোববার সম্মাননা স্মারক ও নগদ ১ লাখ টাকা তুলে দিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। অনুষ্ঠানের শুরুতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে শহীদ সাংবাদিকদের স্বজনদের স্মৃতিচারণে। তাদের বক্তব্যে উঠে আসে হতাশা, কষ্ট আর আর্তনাদ। আমার সন্তানের মাঝে আমি
শহীদ সাংবাদিক তাহির জামানের মা অভিযোগ করে বলেন, সরকারের অনেকেই জুলাইকে ধারণ না করে নিজেদের জাহিরে ব্যস্ত। এ সময় শহীদ মেহেদী হাসানের স্ত্রী নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। শহীদ কন্যাদের কথা চিন্তা করে ওদের একটা আইনগত ব্যবস্থা নেন যেন ওরা সেফটিতে থাকতে পারে। এই যে জুলাই গেল, আমি কিন্তু ওখানে লক্ষ্য করেছি তারা জুলাইয়ের শহীদ আহতদের চেয়ে তারা নিজেরাই কিভাবে ছবি তুলবে, তারা নিজেরাই কিভাবে সামনে যাবে, তারা কিন্তু এই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে। শহীদ শাকিলের মা দীর্ঘদিন অসুস্থ, বিছনায় কাতরাচ্ছে, মৃত্যুর পথযাত্রী, তার তো কোনো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল কিনা। তবে সরকার শহীদ সাংবাদিকদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তাদের অবদানের কথা তুলে ধরে বলেন, সরকার গণমাধ্যমের তোষামোদী চায় না। খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? সেই তোষামোদী, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। এ সময় শহীদ সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্ষমতার ভাগিদার হওয়া সাংবাদিকদের কাজ নয়। সেই সময় আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। এরা এখন এসে বড় বড় গলায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের গল্প শোনায়। আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। গণমাধ্যমকে এলিটদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে এই কাউন্সিল কাজ করে যাবে বলেও ঘোষণা দেন তিনি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নেমে আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির আয়োজিত 3 দিনের চিত্র প্রদর্শনী রক্তাক্ষরে জুলাই পরিদর্শন শেষে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি সহ সব দলেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, স্বাধীন বিচার বিভাগ, গুম কমিশন ও দাপ্তরিক সংস্কারের পক্ষে ছিল, কিন্তু এখন কেউ কেউ সে অবস্থান থেকে সরে এসেছে। সংসদে দাবি আদায় না হলে রাজপথে নেমে তা বাস্তবায়ন করা হবে। জুলাইয়ের অঙ্গীকারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং ভুলে যান তাদের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতাসীন দলের নেতারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 18 কোটি টাকা দামের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়াটি শুরু করে সংস্থাটি। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্জ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিলেছে। বিস্তারিত কামরুল হাসান জনের প্রতিবেদনে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণও দুদকের হাতে। গত ডিসেম্বরে গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রীর প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি প্লট রয়েছে। মন্ত্রিত্বে থাকাকালে তিনি এখানেই থাকতেন। উনি তো যতদিন ধরে মন্ত্রী পদ ছিল ততদিন ধরে এখানে তো ছিল। এখানে থাকে 2-4 দিন থাকে, থাকার পর আবার চলে যায়, আর 2-4 দিন থাকে আবার চলে যায়। আদালত থেকে প্লট 2টি
ক্রোকের আদেশের পর সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ প্লাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে একদিনের অভিযানে ফ্ল্যাটটিতে ৩০০-র বেশি ব্লেজার, ৫০০-র অধিক টাই, ১০০-টির বেশি কামিজ পাওয়া গেছে। এছাড়াও ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্জ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। প্লাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সাধারণত এটা আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। এর আগে বিভিন্ন সংস্থার অনুসন্ধানে বেরিয়ে আসে 2016 থেকে 2021 সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাতে 620টি বাড়ি কেনেন, যার বাজার মূল্য 48 কোটি টাকা। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে তুলে ধরা হয় যুক্তরাজ্যে প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ আছে আওয়ামী লীগের এই মন্ত্রীর। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীকে 2 কোটি টাকা চাঁদা আদায়ের হুমকির ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রধান অভিযুক্ত ডেভিড ইমন এখনও ধরা পড়েনি। অভিযুক্ত ডেভিড ইমন নগরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। গত 3 বছরে নগরীর বাইজিদ, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানায় হত্যা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করেছে গ্রুপটি। বিস্তারিত প্রতিবেদনে। নগরীর চকবাজার এলাকায় গত 13 জুলাই দিনে দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে চাঁদার দাবিতে হামলা চালায় 30 থেকে 40 জন সশস্ত্র সন্ত্রাসী। প্রতিষ্ঠানটির মালিকের দাবি, ডেভিড ইমন পরিচয়ে এক সন্ত্রাসী তার কাছে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নিতে বলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় দলবল পাঠিয়ে হামলা করে অফিসে। এতে মোট ক্ষয়ক্ষতি হয় অর্ধ কোটি টাকা। হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না, আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়ে চড়ে বসে প্রশাসন। খোঁজ শুরু হয় ডেভিড ইমনের, যদিও তার এখনও নাগাল পাওয়া যায়নি। তবে এরই মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলায় অংশ নেয়া 9 আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এছাড়া চাঁদগাঁও থানায় অ্যাম্বুলেন্সে করে যাতায়াতের সময় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেগুলি আমরা যাচাই বাছাই করছি এবং এই মামলার ঘটনায় আমরা চাই না আর এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চট্টগ্রাম মহানগর তথা সারা বাংলাদেশে কোথাও ঘটুক। আমরা চাই এদেরকে নির্মূল করতে। 2 দিন আগে আরও 8 আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে হামলার 6 দিনে মোট 22 আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তবে এসব আসামি আদালতে আইনের ফাঁক গলে অল্প দিনে জামিন পেয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। ধরা পড়া আসামিদের অন্তত 10 জন এর আগে 4 থেকে 7টি মামলার আসামি। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5 জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনকে অন্যান্য আসামিদের কাছ থেকে নাম প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত ডেভিড ইমন নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। গত ৩ বছরে নগরীর বাইজিদ, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানায় হত্যা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করেছে গ্রুপটি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সময় টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ৪ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বাদী আহমেদ জুবায়েরের এই মামলা করার এখতিয়ার নেই। রবিবার বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি জনাব শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক পরিচালক আহমেদ জুবায়েরের সময় টিভি লিমিটেডের চেয়ারম্যান, MD সহ কারো বিরুদ্ধে মামলা করার এখতিয়ার নেই। হাইকোর্টের কাছে মামলাটি আইনসম্মত না হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে প্রতারণার মামলায় আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠায় আদালত। ওভারঅল সকল পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 561A ধারায় একটি দরখাস্ত দায়ের করেছি। এই দরখাস্ত শুনানি অন্তে আজকে মাননীয় আদালত কেন এই ক্রিমিনাল প্রসিডিংটাকে কোয়াশ করা হবে না এই মর্মে রুল দিয়েছেন, তার সঙ্গে 1 মাসের জন্য স্টে দিয়েছেন, আগামী 4 আগস্ট পরিপূর্ণ শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন। এই মামলার মূল বিষয়বস্তু হলো, কোম্পানির পক্ষ হয়ে যদি কেউ মামলা করতে হয় তাহলে কোম্পানি তাকে অথরাইজ করতে হয়। কোম্পানির পক্ষ হয়ে নিজে কোনো মামলা করা যায় না। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত 16 কেজি স্বর্ণের বার জব্দ করেছে DGFI ও ঢাকা কাস্টম হাউস। রোববার দুপুরে পরিচালিত যৌথ অভিযানে স্বর্ণের চালান উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের CX ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালালের কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। ফেনীর সোনাগাজীতে টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় 20টি ঘরবাড়ি। রবিবার বেলা 11:30টার দিকে উপজেলার মতিগঞ্জে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে টর্নেডোটি আঘাত করে। এ সময় মাত্র 40 সেকেন্ড স্থায়ী হয় এই ঝড়ে গ্রামের 4টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং শতাধিক গাছপালা ভেঙে যায়। এছাড়া ছোট বড় প্রায় 20টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। ঝড়ের তীব্রতায় 35টি পরিবারের বৈদ্যুতিক মিটারও বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvএখন। এই টিভি দেখতে পারেন youtube.com/c/echontv।